হ্যালো এভরিওয়ান, আমি মিশকা। রিক্তা ইসলাম মায়ের লেখা হৃদমায়ের প্রেমগাথার পর্ব 31 নিয়ে চলে আসলাম। এখন ভোর 4টার দিকে। এত রাতে হৃদের ফোন শশীর কাছে, মানে শশীও হৃদের সাথে আছে। দুজনে একত্রে কি করছে? আচ্ছা, দুজন কি একই রুমে? দুজনের সম্পর্ক এতটা ডিপ হয়ে গেছে? মায়া দুজনের মাঝে চলে আসলো। মায়ার ধ্যান আবারও ভাঙল শশীর মিষ্টি স্বরের কথায়। শশী সেই আগের ন্যায় মায়ের উদ্দেশ্যে বলল, হ্যালো মিস, শুনতে পারছেন আমাকে? জি আপু। কাকে চাই আপনার? উনি কোথায়? শশী সন্দিহা গলায় জিজ্ঞাসা করে। উনি কে? ফোনটা যার সে কোথায়? জি সেই রুমে। কিন্তু আপনি কে? ওনার ফোন আপনার কাছে আপু? হ্যাঁ। কিন্তু আপনি কে? ফোনের নামটা সেভ আছে আপু, সেখান থেকেই দেখে নিন। ফোনে বেয়াদব বউ নাম্বারটা সেভ, কিন্তু রিদ খানের তো বিয়ে হয়নি, আমি তার ফিয়ন্সে। তাহলে আপনি কে? আপনি ফিয়ন্সে? হ্যাঁ। কিন্তু টুট করে মায়ের কলটা কেটে গেল। শশী বাকি কথাগুলো শোনার আগে মায়ের কলটা কেটে দিয়েছে। শশী সত্যি বলেছে, মায়া জানে। রিদ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খানবাড়িতে কথা বলতে শুনেছে। এখন মায়ের এতে গায়ে লাগেনি বিষয়টা, কিন্তু এখন বুক কাঁপছে এই একই কথাটা শুনতে। হাহাকার করে জ্বলছে মায়ার মন। মায়া হঠাৎ করেই যেন কিছুই ভালো লাগছে না। অসহ্য তেতোই ভরে উঠল মন। হাতের ফোনটা ঠাস করে ফেলল পাশের চেয়ারটায়। মাথা ঝুঁকে দুই হাত মুখ ঢেকে নিঃশব্দে ফুপিয়ে উঠল। আর তাতে মায়ের ভেজা চুল পিঠ গুলিয়ে পড়ল ফ্লোরে। চুলের সিক্ত পানিতে ফ্লোরে স্যাঁতস্যাঁতে ভেজা হলো। মায়ের সেদিকে লক্ষ্য করলো না। নিজেকে শুধু তৃতীয় পক্ষ মনে হলো। দুজন মানুষের সম্পর্কে যে তৃতীয় ব্যক্তি ভূমিকা পালন করেছে, এমন যার কোনো মূল্য নেই। একটা সম্পর্ক তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয়, যাকে মানুষ তুচ্ছ বলে মনে করে, দিন শেষে উগড়ে ফেলে অপ্রয়োজনীয় জিনিসের মতন। মায়া নিজে শুধু তাই মনে হলো। রিদ আর শশীর সম্পর্কে হবে নাই কেন? এই ভোরে শশীর হাতে হৃদের ফোনটা থাকা মানে দুজনেই রাত পর্যন্ত একত্রে আছে। মায়া কি কোনো ভুল পথে পা বাড়ালো? রিদ খান কি দুই নৌকোর পা দেওয়া মানুষ? বউও রাখবে, আবার গার্লফ্রেন্ডও চালাবে? মায়া তো স্বেচ্ছায় রিদ খানের মতো মানুষের সাথে জড়াতে চায়নি, কিন্তু মায়ার ভাগ্য মায়াকে বাজেভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে। মায়া এখন কি করবে? রিদ খান যদি শশীকে বিয়ে করতে চায়, তাহলে মায়া কেন ক্ষমতা নেই সেটা ঠেকানোর? তাছাড়া দেখা গেল রিদ খানের সঙ্গে শশীর মতন পারফেক্ট কাউকেই মানায়। শশী পড়াশোনা ওয়েল এডুকেটেড, দেখতেও মায়া থেকে উঁচু আর লম্বা, হৃদের হাইটের সাথে যায়। সবচেয়ে বড় কথা, মায়া মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে। শশীর মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে। রিদ খানের বংশ স্ট্যাটাস সাথে শশীর মতন কাউকে মানায়, মায়াকে নয়। মায়া শুধু এমন মরিচিকার পেছনে ছুটে গিয়ে আত্মসম্মান খোয়াচ্ছে। মায়াকে কখনো রিদ খানের বড়লোকি পরিবার মেনে নেবে না। তারা শশীকে হৃদের বউ হিসাবে খান বাড়িতেই চায়। মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এর বেশি কিছুই নয়। যতই রিদ খান মায়ের প্রতি আগ্রহ দেখাক না কেন, শশীর সাথে সে হৃদের একটা সম্পর্কে আছে, সেটা তো মিথ্যা নয়। এই সম্পর্কের কথা সবাই জানে, এমনকি রিদ নিজেও কখনো অস্বীকার করেনি শশীর সাথে যে সম্পর্কটা নিয়ে। এমনটাও তো হতে পারে রিদ মায়াকে বউ হিসেবে চেনার পর মায়ের প্রতি ইন্টারেস্ট ফিল করার শশীর সাথে চিট করছে। সে আসলে দুই নারীতে আসক্ত। এখন মায়ের উচিত না রিদ খানকে নিজেকে দূরে রাখা? অবশ্যই উচিত। সে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডকে সাথে রাত কাটায়, সে লোক আর যাই হোক না কেন মায়ের স্বামী হতে পারে না। মায়ের জীবনে সে সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন কোনো লোককে গ্রহণ করবে না যে শরীরের তাড়নায় অন্য নারীকে ছুঁয়ে দেয়। দরকার হলে মায়া নিজের জান দেবে, তারপরেও নাম দেবে না। সে এই রিদ খানকে কখনো গ্রহণ করবে না, যদি শশীর সাথে হৃদের রাত কাটানোর বিষয়টা সত্যি হয়। বিয়ে বাড়িতে এত হইহুল্লোর মধ্যে মায়াও চুপচাপ। বিয়েতে মায়ের মধ্যে খুব বেশি উৎফুল্লতা না দেখা গেল, একদম নীরবতাও দেখা যায়নি। সবার মতো করেই বোনের বিয়েতে সাজগোজ করলো। সুন্দর দেখতে একটা পাকিস্তানি জামা পরলো সাদার মধ্যে। জুইও সেম তাই পরলো। মায়ের মাথায় হিজাব করতে গিয়েও করলো না হৃদের কথা মনে করে। হৃদের তো শশীর সাথে সম্পর্ক আছে, তাহলে মায়া কেন হৃদের কথা মেনে হিজাব পরবে না? মায়া অনেকটা জেদ ধরে হিজাব পরলো না, বরং বিয়ের গেটে বরের সাথে রিদকে দেখতে না পেয়ে আরও হতাশ হলো। মায়া প্রথম থেকে জানতো রিদ বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে সে আসবে না, হলেও তাই। কিন্তু তারপরেও মায়া অবুঝ মন হৃদের অনুপস্থিতিতে আবারও বিষিয়ে গেল। গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা। দেখা গেল বরযাত্রী ফায়াদের সঙ্গে সকলে উপস্থিত ছিল, এমনকি অয়ন, রাফিদ দুইজনেও ছিল। তাহলে সবার সাথে হৃদ আসলে কি এমন হতো? এই হৃদের জন্য আসিফও কোথাও যেতে পারে না, নিজেও যায় না, আবার আসিফকেও যেতে দেয় না।
মন খারাপের মায়া বউ বিদায়ের সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেঁকে বসলো, যাবে না বলে। মায়া যাবে না বলে জুইও মানা করলো যেতে। এদিকে মায়ার মা জুইকে মুক্তার সঙ্গে যেতে আদেশ করলেও মায়া যেতে কড়াকড়িভাবে নিষেধ করলো। সামনে মায়ের বিয়ে, এই অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়া দৃষ্টিকটু দেখাবো বলে তিনি যেতে নিষেধ করলো। কিন্তু জুই মায়াকে ছাড়া একা কোথাও যেতে নারাজ বললে বাধ্য হয়ে মায়াকে যেতে দিলেন তিনি। নাদিম অবশ্য মায়া যাওয়া নিয়ে তেমন আপত্তি জানায়নি, বরং সে নিজে থেকে মায়াকে যাওয়ার জন্য আরিফকে অনুরোধ করে জানায়, মায়া ছোট মানুষ, বড় বোনের বিয়ে আনন্দ যেন মাটি না হয়, সেই জন্য মায়া বরযাত্রীর সঙ্গে যেতে দিতে। নাদিমের পরিবারে মায়ের বোনের শ্বশুর বাড়িতে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই, এটাও শিওর করে। মায়া মন খারাপে উদাসীনতায় আকাশসম হলো যখন দেখলো মায়ের পাশের সিটে শশী বসেছে। মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসি ভাবে ভদ্রতা দেখিয়ে মায়ের সঙ্গে কথা বলছে শশী। মায়া যতই শশীর সাথে কথা বলছে ততই যেন হতাশ হচ্ছে। মায়া মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ে আর হতেই পারে না। কথাবার্তা, আচার ব্যবহার যথেষ্টই ভদ্র। এই যে মায়ার মন খারাপ করে বসে আছে, এটা কিভাবে যেন শশী বুঝতে পেরেই মায়াকে হাসানোর চেষ্টা করলো। অথচ মায়া শশীকে কিভাবে বলবে যে সে আসলে শশীর জন্য মন খারাপ করে বসে আছে। মায়া নিজেকে খুব চেষ্টা মনে হলো, কিন্তু কষ্ট বুক ভারী করে তাকালো কোলের ওপর শশীর ফর্সা হাতটার দিকে। কি সুন্দর ঝলঝল করছে। মায়া শশীর হাতের সাথে নিজের হাতে তুলনা করলো। মায়ের হাতটা হলুদ ফর্সা বলে মায়ের মন কেমন অসন্তুষ্ট হলো। শশীর মতন সাদা ফর্সা হলেই তো মায়ের শশীর বরাবর হতে পারত। মন খারাপের সারাটা রাস্তা মায়ের ঘুমের ভান ধরে শশীকে এড়াতে জুইয়ের কাঁধে মাথা ফেলে দিল, কিন্তু শশী মায়ের কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে জুইয়ের কাঁধ থেকে মাথাটা নিজের কাঁধে নিল যাতে জুইয়ের কষ্ট না হয়। শশীর এত ভালো আচরণের মায়ের সত্যি সত্যি কেঁদে বসলো। ঘুমের মধ্যে ফুঁপানোর শব্দে শশী তাড়াহুড়ো মায়ের কাঁধ চেপে মুখ তুলে জিজ্ঞাসা করতে লাগলো, মায়ের কি হয়েছে, কেন কান্না করছে সে? মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ের কান্না বেগ আরও বাড়লো। মায়া কীভাবে বোঝাবে শশীকে যে ওকে দেখেই তো মায়ের কান্না পাচ্ছে। রাত 9টা পেরিয়ে 10টার দিকে ফায়াদের 3তলা বাড়িতে মেহমানে ঠাসা। বাড়ির বড়রা নিচতলা মেহমানদের খাবারের তদারকি ব্যস্ত। মুক্তাকে বসানো হয়েছে ফায়াদের পাশের ঘরটাতে। মায়া জুই এতক্ষণ মুক্তার সাথেই বসেছিল, কিন্তু মুক্তাকে যখন ফ্রেশ করাতে এসেছে ফায়াদের কাজিন ভাবিরা, সেজন্য মায়া জুই সেজুতি সঙ্গে দোতলার ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো। মায়া মন খারাপে জুইয়ের পাশে চেপে বসলো। ফায়াদের বাসায় এসেও মায়া অবুঝ মন হৃদের খোঁজ করছিল, কিন্তু অয়নের কাছে জানতে পারলো হৃদ বিয়ে বাড়ি আসেনি, তার এসব পছন্দ না। মায়াকে যে ফায়াদের বাড়ি আসলো, তারপরেও তাকে একটিবার দেখতে আসলো না হৃদ। আসলে মায়া ঠিকই ভাবে হৃদ খান মায়াকে পছন্দ করে না। মায়ের মন খারাপের মধ্যে সেজুতি ট্রুথ আর ডেয়ার খেলার আয়োজন করে বসলো। সোফায় টেবিলের ওপর বোতল রেখে তাতে সবাই গোল করে বসলো। মায়া অবশ্য খেলতে চাইলো না, কিন্তু সেজুতি মুখের ওপর না করতে পারেনি বলে সেও চুপচাপ বসলো। খেলায় মায়া জুই সেজুতি শ্রেয়া আর সেজুতি কয়েকজন কাজিন বোনদের মধ্যে চলো। একত্রে খেলা যখন জমে উঠলো তখন মায়া নিজেও মন খারাপের দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠলো। উৎফুল্লতা নিয়ে বোতল ঘুরিয়ে এক একজন ট্রুথ আর ডেয়ার নিল। শেষে যখন জুই বোতল ঘোরালো তখনই দোতলার ঘরে দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো হৃদ, রাফিদ, অয়ন। মেয়েদের খেলার হইচইয়ের মাঝে সবাই প্রথমে ছেলে 3জনকে তেমন লক্ষ্য না করলেও শেষে যখন বোতলটা ঘুরে গিয়ে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়লো তখনই মায়ের দৃষ্টি গেল হৃদের দিকে। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদ মায়ের উৎফুল্ল মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে। মায়ের হৃদের তীক্ষ্ণ নজরেই হঠাৎই গাল ফোলালো। সেজুতি তখন বোতলটা তুলে আবারও রাউন্ড দিতে যাবে, তখনই বাধা দিল মায়া। সেজুতি মায়াকে বাধা দিতে দেখে আপত্তি জানিয়ে বলল, আরে বোতলটা তো কারো দিকে ঘুরে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? মায়া বোতলটার দিকে অনুসরণ করে দরজার সামনে হৃদের দিকে এক পলক কারচোখে তাকে সেজুতি আঙ্গুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল, এখন তোমার ভাইয়ের টান আপু, বোতল যার দিকে ঘুরছে এখন সে উত্তর দিবে আপু। মায়ের কথায় সবাই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দরজার সম্মুখে অয়ন রাদিফের মধ্যাস্তে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠলো। সেজুতি ভয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল, আর এইসব কি বলছে তুমি? হৃদ ভাই কি আমাদের সাথে খেলছে নাকি? বোতল ঘোরালেই হলো, তুমি ছাড়ো এসব, আমি আবার নতুন করে বোতল ঘোরাচ্ছি। মায়া যেদি গলায় সেজুতি শুধিয়ে বলল, উনি উত্তর দেবে আপু। সেজুতি কিছু বলার আগে মায়ার হাত চেপে বাধা দিতে বলতে চাইল, মায়া তুই হৃদ ভাইকে এসবের মধ্যে টানিস না বোন, হৃদ ভাই যে রাগী মানুষ। তোকে শ্রেয়ার কথার মাঝেই মায়ের দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? মায়ের প্রশ্ন করার ধরনে প্রথম প্রশ্ন কম, হৃদ যেন কৈফিয়ত চাওয়া বেশি মনে হলো সবার। উপস্থিত সবাই কেমন বিস্ময়ে মায়ার সাহসিকতার দিকে তাকিয়ে। শ্রেয়া তো ভেবে নিয়েছে হৃদ মতো বড় একটা ধমক দিবে মায়াকে, অথচ মায়ের এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পর পরিবেশ নীরব। হৃদ কিছু বলল না মায়াকে,
মায়া তখনও স্থির নেয় উত্তরে আসায় হৃদের মুখের দিকে তাকিয়ে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলো। 6 সেকেন্ড মাথায় নীরবতা ভেঙে হৃদ সবাইকে অবাক করে দিয়ে মায়ের অদ্ভুত প্রশ্নের উত্তর দিয়ে ঠান্ডা গলায় বলল, রাতে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। কোন বাড়িতে? নিজ বাড়িতে। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছিলেন? হ্যাঁ। সত্যি? আহা কি প্রেম। অয়ন হৃদের পাশে দাঁড়িয়ে হেসে বিড়বিড় করে কথাটা বলল। চতুর হৃদ চট করে অয়নের কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো অয়নের দিকে। অয়ন হৃদের দৃষ্টি বুঝে ফের গাজালা ভাবে হাসলো। হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি ঘোরালো মায়ের দিকে। মায়ের কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতন করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে দেখে হতভম্ব হয়ে একজন হা হয়ে আছে। একবার মায়ের দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদের জীবনে যে কাউকে কৈফিয়ত দিয়ে কথা বলেছে কিনা সন্দেহ, অথচ মায়া কৈফিয়ত নেওয়ার মতো করে একটা পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তর দিচ্ছে। এর মাঝে মায়া আরও কৈফিয়ত চাওয়ার মানে কোনো মিনমিন গলায় বলল, কাল রাতের ফোন করেছিল আপনার? আসিফের কাছে। মিথ্যে। মায়া আর কিছু বলবে পাশ থেকে অয়ন ফোন কেটে মায়াকে শুধরিয়ে বলল, হৃদের ফোনটা রাতে আমার কাছে ছিল। আসিফ দিয়েছিল। আমি শশীকে দিয়েছিলাম রাখতে। হৃদকে ঘিরে মায়া সকল ভুলগুলো মুহূর্তে ঝরঝর করে ভাঙার কাছে নেয় ভেঙে গেল। মায়ের সারাদিন মন খারাপের গুলো মুহূর্তে শেষ হয়ে গেল। উজ্জ্বল আলো নিয়ে চকচক করে উঠল মায়ের মুখশ্রী। ভুল ভেঙে যাওয়ার মুহূর্তে লাজুকতা চট করে হেসে পড়ল মায়া। হৃদ দেখলো মায়ের মুহূর্তে পরিবর্তন হওয়া মুখটা। কিছু একটা আঁচও করে ফেললো সে। মায়ের লাজুকতা সিটিয়ে ফের হৃদকে কিছু বলবে পাশ থেকে শ্রেয়া বিস্ময়ে টেবিলের নিচে থেকে মায়ের হাত চেপে রেখে বাধা দিয়ে বলল, বোন এবার থাম, আর আগাস না। হৃদ ভাইয়ের টুথ দেয়ার নিতে পর্যন্ত দিলি না, আর আগে গোয়েন্দার মতন প্রশ্ন করে দিলি। আরে ভাই, টুথ নিলেও তো মানুষের একটার বেশি প্রশ্ন করা যায় না, আর তুই আসামির মতো জেরা শুরু কইরা দিছস ভাইয়ের সাথে। বোন তুই একটু থাম, নয়তো আমার ভাই রাইগা যাইব। মায়া সত্যি সত্যি থেমে যায় আশেপাশের সবার হতবাক দৃষ্টি দেখে। সবাই যে এতক্ষণ হৃদ মায়া লক্ষ্য করেছিল সেটা বুঝতে পেরে মায়া আবারও লজ্জায় সিটিয়ে গেল। মায়া ধ্যান ভাঙতে হাত বাড়িয়ে বোতলটা নিজের কাছে টানতে টানতে মিনমিন করে বলল, এবার আমি দিই। মায়ের বোতলের রাউন্ডের মধ্যে হঠাৎ শশী আসলো ট্রেতে করে 3টা গ্লাসে করে পানি নিয়ে। অয়ন রাফিদের মধ্যে করে হৃদকেও দেখলো সেই গ্লাসে পানি তুলে পান করতে। মুহূর্তে মায়ের মন খারাপ হয়ে যায়, মুখে অন্ধকার ছেয়ে। হৃদ খালি গ্লাসের ট্রেটা রাখতে রাখতে মায়ের অন্ধকার মুখ পরখ করে নিল। রাত প্রায় 12টা ছুঁই ক্লান্তিতে সবাই সকাল সকাল শুয়ে পড়েছে। মায়াকে থাকার ব্যবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমের সেজুতির সাথে। বিগত কয়েকদিন বিয়ে ঝামেলা, সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লো, তবে ঘুমিয়েছে কিনা জানা নেই। মায়া জুয়ের পাশ থেকে উঠে বসলো, ওন্না গায়ে চাদরের মতন জড়িয়ে মাথায় কাপড় টানলো। উদ্দেশ্য 3তলায় উঁকি মারবে। মায়া শুনেছে হৃদ 3তলায় থাকছে। মায়ের সেজুতিকে দেখলো শুয়ে শুয়ে ফোন চালাতে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজুতিকে বলল, মায়ের উপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে মেসেজ করে 3তলায় যেতে। দুজনে মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করে আবার চলে আসবে মায়া। সেজুতি আর নিষেধ করলো না। মায়া যেতে দিয়ে ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। মায়া দোতলা ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো। মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম। হয়তো সবাই শুয়ে পড়েছে, এর জন্য কম শব্দ পাচ্ছে মানুষের। মায়া আশেপাশে ফ্ল্যাটের দিকে তাকালো। সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো, ভেতর থেকে ধাক্কা দিলে খুলে যাবে এমন তো অবস্থায় মায়া ভয় করলো 3তলায় যেতে। আবার শ্রেয়া 3তলায় আছে ভেবে মনে সাহস জুগিয়ে আস্তে ধীরে গেল উপরে। ঠিক একইভাবে 3তলার ফ্ল্যাটের দরজাগুলোতেও ভেতর থেকে চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে তখন কেউ সবাই যার যার মতো করে রুমে শুয়ে। মায়া জানে শ্রেয়া কোথায় শুয়েছে। সুজিতে সাথে যখন মায়া উপরে এসেছে তখন দেখেছিল শ্রেয়া কোন রুমে শুয়েছে। এমনকি এটাও জানে হৃদের কোন রুমে থাকছে। মায়া ভাবলো শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের সামনে একবার উঁকি মারবে। লোকটা যদি দেখা যায়, সেই আশার ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজা ভেতর থেকে চাপানো দেখে ফাঁক করে উকিঝুঁকি মেরে দেখতে চাইলো ভেতরে কে। বেশ কয়েক উকিঝুঁকি মেরেও যখন মায়া সুবিধা করতে পারলো না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উঁকি মারতে পেছন থেকে কেউ মায়ের মাথায় টোকা মারতে মারতে বলল, হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? হৃদকণ্ঠে চমক উঠে তৎক্ষণাৎ ধরপুরিয়ে পেছনে ঘুরতে হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ের মুখ ঠেলে গেল। অনাকাঙ্ক্ষিত ভয়ে ভারী খেয়ে মায়া পিছিয়ে যেতে চাইল, পিঠ ঠেকলো দেওয়ালে। হৃদ মায়ের পিঠের সঙ্গে লেগে দাঁড়ানো কাঙ্ক্ষিত একটা ধাক্কা লাগে। হৃদ জানতো এমনটাই হবে, সে জেনে বুঝে মায়ের সঙ্গে লেগে দাঁড়িয়েছে। মায়া হঠাৎ হৃদের উপস্থিতি পেয়ে ভয়ে বুকে থুপথুপিয়ে দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে মিনমিনে মিথ্যে বলল, আমি তো শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করছিলাম এই রুমে শ্রেয়া আছে। তো পেয়েছেন শ্রেয়াকে? না। শ্রেয়ার বদলে আমাকে দিয়ে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরাই খালি। হৃদের কথায় মায়া উত্তর করলো না, শুধু লজ্জা সেটিয়ে নত মস্তিষ্কে হয়ে দাঁড়ালো। গায়ের ওনার হাত পেঁচিয়ে লজ্জা হাসপাস করলো। হৃদ মায়ের লজ্জা দেখে যা বুঝার বুঝে নিয়ে নিজের 2 হাত ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসছেন, নাকি পাগলামো করতে চলে আসেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না।
হৃদের কথা মায়ার উত্তর করল না, তবু লজ্জায় সিটিয়ে নত মস্তিষ্ক হয়ে দাঁড়ালো। গায়ের ওনার হাতে পেঁচিয়ে মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে নুয়ে গেল, গলা শুকিয়ে এলো তৃষ্ণাতে। এরপরও হৃদকে বুঝতে দিতে চাইল না যে মায়া হৃদের জন্য এসেছিল এখানে, বরং হৃদকে মিথ্যা বলতে চেয়ে রিনরিনিয়ে গলায় বলল, মায়া আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম, ও নেই, আমি এখন যাই। আগের ন্যায় হৃদকে একই সুরে বলল, যাবেন তো ম্যাডাম, আরেকটু থাকেন, ভালোই তো লাগছে, শ্রেয়া নেই তো কী হয়েছে, আমি তো আছি, সুন্দরী বিয়ান সঙ্গ দেবে। বলে হৃদ এমনভাবে মায়ের গলা বেয়ে নিচে তাকালো যেন মায়ের ওনা বেদ করে হৃদ সব কিছু দেখে নিচ্ছে, অথচ মায়ের গায়ে বড় ওনাটা কাজ জড়িয়ে দুই পাশে টানে। মায়া হৃদের দৃষ্টি অস্বস্তিতে পড়ে হাত কচলিয়ে মিনমিন গলায় বলল, আপনার দৃষ্টি বাজে। হৃদ তৎক্ষণাৎ উত্তর আসলো, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরেই থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি তো বিবাহিত। মায়া বিবাহিত? আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেই জন্য তো আপনাকে পরকীয়া প্রস্তাব দিলাম, ম্যাডাম কি রাজি? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে আগের ন্যায় মিনমিন করে বলল, না, আমার আপনার মতো সিঙ্গেল ছেলেদের পছন্দ না। সিঙ্গেল কথা ম্যাডাম, আপনি আমার পরকীয়া প্রস্তাব অ্যাকসেপ্ট করলেই আমি মিঙ্গেল হয়ে যাব, তারপর দুজনে মিলে সোজা রুমে, আমার বেডটাও খালি, সারা রাত আপনাকে হিসাব পড়াবো কিভাবে পরকীয়া করতে হয়, এর মাঝে দুজনের শরীরের এক্সারসাইজও হয়ে যাবে। পরকীয়ার মানে বুঝেন তো ম্যাডাম, কি করতে হয় জানেন তো? হৃদের বেফাস ইঙ্গিতমূলক কথায় মুহূর্তে মায়া নাকমুখ খিচে নিল অতি লজ্জায় আড়ষ্ট হয়ে। মাথা নুয়ে দুই হাতে মুঠোয় ওনার আঁচলটাও পিছল, কেমন এক অস্থিরতা মায়ের আছড়ে পড়েছে, ভিতরটা ভয়ে ধুকপুক করছে। হৃদের কথা ইঙ্গিত বোঝার মতো বয়স মায়ের হয়েছে, সে এইসব বুঝে এতদিন হৃদের পরিচয় জানতো না বলে মায়ের হৃদের মুখোমুখি উত্তর করতে পারছে, কিন্তু এখন মায়ের হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়েই মুখ চালাতে পারছে না, বরং মায়া ইহজন্মে হৃদের সঙ্গে কখনো তর্ক করবে না বলে প্রতিজ্ঞা করলো, কারণ হৃদ মায়াকে এমনই বেয়াদব বলে জানে। নিজের ফোনও মায়ের নাম্বারটা সেইভাবেই সেভ করা, মায়াকে কতটা বেয়াদব বউ ভাবলে হৃদ এইভাবে মায়ের নাম্বারটা সেভ করে তা জানা নেই মায়ের। মায়া এতদিন না জেনে বুঝে হৃদের সঙ্গে তর্ক করেছিল, কিন্তু এখন জামাইয়ের পরিচয় পেয়ে মুখ চালিয়ে তর্ক করে আর বেয়াদব হবে না, বরং মায়া বাধ্য বউ হয়ে থাকবে ওর নেতা সাহেবের। মায়া আর মুখ চালাবে না বলে সিদ্ধান্ত নিল, নিজের ভেতরকার অস্থিরতা ছটফটে উত্তেজনায় হয়ে যাচ্ছে বারবার। আর কিছুক্ষণ এভাবে হৃদের সঙ্গে থাকলে নিশ্চিত মায়ের চতুর্জামে বুঝে যাবে মায়ের মতিগতি। মায়াকে হৃদকে বুঝতে দিতে চায় না নিজের ভেতরকার অবস্থার কথা, বরং এই মুহূর্তে হৃদের থেকে পালাতে চাইলো। আমি নিচে যাব। হৃদ মায়ের অস্থিরতা দেখেই বলল, ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন, আমার এখনও কত কিছু করা বাকি, আর আপনার কত কিছু সহা বাকি। আমি তো আপনার জান খাওয়ার ধান্দায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছেন? কথাগুলো বলতে বলতে হৃদ মায়ের সাথে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, স্পর্শে দুজনের শরীর ছুঁয়ে যেতেই মায়ের সর্বাঙ্গ নাড়িতে কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শ। মুহূর্তে মায়ের হৃদের ভয়ে দেওয়ালের সঙ্গে সেটে গেল কম্পিত দেহময়। হৃদ অনুভব করলো মায়ের কম্পিত শরীরে আজ নিঃশব্দ ড্রয়িং রুমে যেন ঝঙ্কার তুলছে দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। সেই উষ্ণতা আবারও বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেওয়ালে সুইচ টেপে আলোড়িত ড্রয়িং রুমের মুহূর্ত ঘোর অন্ধকার করে তলিয়ে দিল। মায়ের চমকে উঠল, অজানা ভয়ে ফের বুক ধরপড়ে উঠল। হৃদ মায়ের ভয় বাড়িয়ে দিয়ে মায়ের থুতনি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ধরে ওপরে তুলল। ভয়ার্ত মায়া আবারও ভয়ার্ত হলো, শরীরের শক্ত করে চোখ খিচে বন্ধ করে নিল। হৃদ আবছায় আলো মায়ের সুন্দর মুখটা দেখলো, মুখোমুখি হওয়ার দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ের মুখে অনুভব করতে মায়া তত্তর করে কাঁপলো। হৃদের গোল লাগা চোখ মায়ার কম্পিত চোখ জোড়া দেখলো, হাত বাড়িয়ে মায়ের মিশ্রণ গালে স্পর্শ করলো, তারপর হাতটা নেমে আসলো মায়ের কোমরে। হৃদ চোখ আউড়িয়ে মায়ের মায়াময় মুখ আবারও একবার দেখলো, তার অবাধ্য মন আরও অবাধ্য হলো। হৃদের মনে হচ্ছে তার অবাধ্য মন অবাধ্য বউয়ের কাছে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে তার বুক থেকে লাফিয়ে বেরিয়ে যায়, তাহলে তার মান সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথায় তার অবাধ্য মনটা শোনে না, আসলে তার মন কথা শোনে তার বউয়ের। তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে, সেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাহিরে গিয়ে এই নারী তার দুর্বলতা বুঝুক। তাছাড়া হৃদের মনের সাথে তার ছোট চোখ দুটো চরম বেহায়া, সারাক্ষণ অস্থির হয়ে কীভাবে বউকে খুঁজে বেড়ায়। এত অবাধ্যতার মাঝে হৃদ যে নিজের বাধ্য থাকবে এটাই বুঝতে পারে না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্য মায়া হয়, সে কিভাবে এত অবাধ্য মাঝে পড়ে গেল। তার মন কথা শোনে না, চোখ কথা শোনে না,
হাত কথা শোনে না, বউকে ছুতে চায় আর শরীরটাও কেমন বউ বউ। সবচেয়ে বড় কথা হলো তার অবদ্ধ, বউটা তার কথা শোনে না। হৃদের ঘোর লাগা মন ঠিকরে উঠলো মায়ের তিত্তির করা কম্পিত ঠোঁটের দিকে, ঘোর লাগার মতন আসক্ত হয়ে হাতের উল্টো পিঠে ছোয়ালো মায়ের গালে। গালে পড়া মায়ের চুলগুলো হাতে উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ের গালে। জীবনের প্রথম চুমু হৃদ থেকে পেতে মায়ের কম্পিত শরীরের কম্পন আরো বাড়লো। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয়ে আর উত্তেজনায়। হৃদ মায়ের আবারও গালেও ঠিক একই আগের ন্যায় শব্দ করে চুমু খেলো। মুখ উঠে মায়ের কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়ো। হৃদের কথায় মায়ের অবধি পৌঁছালো কিনা বোঝা দেয়। ভয়ে মায়ের শরীর নরম করার বদলে আরও খিচে শক্ত হয়ে পড়ে রইল হৃদের বক্ষে। নিঃশ্বাস তখন আটকে রয়েছে কাঁপতে কাঁপতে। হৃদ মায়ের কপালে শব্দ করে ঠোঁট ছুঁয়ে নেমে আসলো দুই চোখের পাতায়। টিকটিক করে দুই চোখের পাতায় একেভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতেই হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিতে মোহিত গলায় বলল, নিঃশ্বাস ছাড়ো। তো বন্ধুরা, আজকের পর্বটা এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, বিদায়।